আজকে বলবো পিটুইটারি গ্রন্থি। এই যে পিটুইটারি গ্রন্থি, তো পিটুইটারি গ্রন্থিটা আগে জানতে হবে কী বা কোথায় অবস্থান করে, এগুলো কিন্তু কোয়েশ্চেনের মধ্যে আসে। দেহের, এই যে ভালো করে পড়তে হবে এটা, দেহের ক্ষুদ্রতম এই অন্তঃক্ষরা গ্রন্থিটি মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের তলায় স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা নামক অস্থি প্রকোষ্ঠে অবস্থান করে। এই জায়গাটা পুরোটাই পড়তে হবে। তাহলে কোন জায়গায় কোথায় অবস্থান করে এটা হচ্ছে দেহের ক্ষুদ্রতম একটি অন্তঃক্ষরা গ্রন্থিটি, যেটা মস্তিষ্কের যে তৃতীয় প্রকোষ্ঠের তলায় স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা নামক অস্থি প্রকোষ্ঠে অবস্থান করে এবং পিটুইটারি দণ্ড বা পিটুইটারি দণ্ডকে আমরা অনেক সময় বলি পিটুইটারি স্টক। এই যে পিটুইটারি স্টক, পিটুইটারি দণ্ড দিয়ে হাইপোথ্যালামাসের সাথে যুক্ত থাকে। তাহলে এই পিটুইটারিটা সবসময় কার সাথে কানেক্ট থাকবে, কার সাথে যোগ থাকবে? তার সংযোগ হাইপোথ্যালামাসের সঙ্গে। এবং সেটা কিসের মাধ্যমে? না, একটা পিটুইটারি দণ্ডের মাধ্যমে। বিজ্ঞানী, এই যে একটা বিজ্ঞানীর নাম দিয়েছে ভেসালিয়াস 1543 লেখা আছে, সর্বপ্রথম এই গ্রন্থিটির মানে এই যে পিটুইটারি গ্ল্যান্ডটার বর্ণনা দেন। এবার দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। পিটুইটারি এই মস্তিষ্কের মধ্যে অবস্থান করছে। এই যে সেলা টার্সিকা, মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে সেলা টার্সিকাতে। এবার এখানে দেখো পিটুইটারিটা, এই যে এরকমভাবে অ্যারোটা দেওয়া আছে, খুব ভালো করে দেখবে। এই যে অ্যারোটা দেওয়া আছে, এই জোনটাকে বলা হয় হাইপোথ্যালামাস জোন। তাহলে এই হাইপোথ্যালামাসের সঙ্গে একটা স্টকের মাধ্যমে, এই যে একটা স্টকের মাধ্যমে কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের পিটুইটারির বিভিন্ন অঞ্চল। এই যে দেখো, পিটুইটারিটা যদি আমি ঠিক করে দেখি, তাহলে পিটুইটারির এখানে কিন্তু অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি মানে মাঝখানের রিজিয়ন, আর পশ্চাৎ পিটুইটারি অংশ। দেখো এখানে অগ্র, ঠিক আছে, মধ্য পিটুইটারি আর পশ্চাৎ অংশ, তার নামগুলো দেওয়া আছে আলাদা করে। ঠিক আছে? এখানে স্টেম কিছু লেখা আছে, কি কি স্টেম, এগুলো অতটা না ইয়ে করলেও হবে। আর এই যে তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠ যেটা দিয়েছে, খুব ভালো করে দেখবে, তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠ হচ্ছে এই অঞ্চলটাকে বলে। এই যে এইখানটা, এই যে আরোটা দেওয়া আছে তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠ। তাহলে এই তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠের, ঠিক আছে, সেলা টার্সিকার। এবার এখানে তাহলে অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি হয়ে গেল। এই দেখো সেলা টার্সিকা এখানে লেখা আছে, কোনটা সেলা টার্সিকা বোঝা গেল? এই যে সেলা টার্সিকা জোনটা। আচ্ছা, এরপর হচ্ছে দেখো পিটুইটারির সেই ভাগগুলো, অগ্র পিটুইটারি একটি দানা 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 অংশ দেখতে পাচ্ছ, এই যে দানা 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 দানা, ঠিক আছে, এই রিজিয়ানটা, এইখানটা হচ্ছে অগ্র পিটুইটারি। এইখানটা দেখবে মধ্য পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। এই যে আলাদা করে লেখা আছে পশ্চাৎ পিটুইটারি কোনটা, ঠিক আছে, পশ্চাৎ পিটুইটারি। এবার এই ছবিটাকে নেট থেকেও দেখে নিতে পারবে তোমরা, নেট থেকেও ভালো বোঝা যাবে, ডাউনলোড করে ছবিটাকে পড়া যেতে পারে। লেখার সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়লেই এটা ক্লিয়ার হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থিটির ওজন হচ্ছে 0.5 গ্রাম। খুব ভালো করে দেখো, পিটুইটারি গ্রন্থির যে ওজন সেটা হচ্ছে 0.5 গ্রাম। এই প্রশ্নটা আসে। তবে যেসব স্ত্রীলোকেরা সন্তানের জন্ম দিয়েছেন তাদের ক্ষেত্রে গ্রন্থিটির ওজন সামান্য বেশি হয়। এই গ্রন্থি নিঃসৃত কয়েকটা ট্রপিক হরমোন দেহের অন্যান্য কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে। তাহলে আমাদের প্রশ্ন আসে যে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? ঠিক আছে, এই যে মাস্টার গ্ল্যান্ড লেখা আছে। বা আমরা বলতে পারি কিং অফ দ্য এন্ডোক্রিন সিস্টেম, মানে হচ্ছে অন্তঃক্ষরা তন্ত্রের সম্রাট আমরা কাকে বলবো? না, পিটুইটারিকে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থিটি, যার ওজন হচ্ছে 0.5 গ্রাম, এবং এই গ্রন্থি নিঃসৃত কয়েকটা ট্রপিক হরমোন। তাহলে আমাদের জানতে হবে যে ট্রপিক হরমোন কী বা কোনগুলো।
আমরা বলেছিলাম বিভিন্ন হরমোনের ভাগ, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই গ্রন্থি নিঃসৃত কয়েকটা ট্রপিক হরমোন দেহের অন্যান্য কয়েকটা অন্তঃকরা গ্রন্থি থেকে হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য আমরা এটাকে মাস্টার গ্ল্যান্ড বলতে পারি বা কিং অফ দ্য এন্ডোক্রিন সিস্টেম বলতে পারি। এই গ্রন্থিটির একাংশ মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের তলদেশে স্নায়ুর কলা থেকে এবং বাকি অংশ ভ্রূণের মুখগহ্বর থেকে উদ্ভূত হয়। তার মানে এটা সাধারণত কি হয়, গ্রন্থিটার যদি তুমি এক অংশ দেখো, মানে কিছুটা অংশ যদি দেখো, সেটা মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের তলদেশে স্নায়ুকলা থেকে তৈরি হচ্ছে, আর বাকি যেটুকু অংশ আছে সেটা ভ্রূণের মুখগহ্বর থেকে উদ্ভূত হয়। ভ্রূণ কন্ডিশন যখন থাকে তখন সেখানটার মুখগহ্বর থেকে সেটা উদ্ভূত হয়। আমরা এদের যথাক্রমে নিউরোহাইপোফাইসিস এবং অ্যাডিনোহাইপোফাইসিস বলা হয়, এবং এদের সমন্বয়ে গঠিত, অর্থাৎ পিটুইটারিরই অংশ অ্যাডিনোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস। তাহলে এটা আসলে কি না, যদি শরীরস্থানের ভিত্তিতে বা শারীরস্থানের ভিত্তিতে আমরা দেখি, গ্রন্থিটির অগ্র এবং পশ্চাৎ খণ্ডে ভাগ করা যায়। গ্রন্থিটিকে, পিটুইটারিকে আমরা অগ্র এবং পশ্চাৎ খণ্ডে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামনের অংশ, একটা পিছন দিকের অংশ। অ্যাডেনোহাইপোফাইসিস বা গ্রন্থিময় পিটুইটারি তিনটি অংশের সমন্বয়ে গঠিত। এতক্ষণ আমরা ছবিতে যেটা দেখেছিলাম, যদি আমরা ছবিটা একপাশে নিই এবং তারপরে লেখাটাকে একপাশে রাখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পিটুইটারি গ্ল্যান্ডের পুরো স্ট্রাকচারটা বা গঠনটা। অ্যাডিনোহাইপোফাইসিস বা গ্রন্থিময় পিটুইটারি যেটা, সেটা তিনটি অংশের সমন্বয়ে গঠিত। সেগুলো কি কি? পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া, এই যে লেখা আছে পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া এবং পার্স টিউবারালিস। এই তিনটে অংশ, পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া, পার্স টিউবারালিস। তাহলে এই তিনটে পার্ট নিয়ে পিটুইটারির অগ্র অংশটা বা অ্যাডিনোহাইপোফাইসিসটা তৈরি হচ্ছে। তাহলে অগ্র পিটুইটারিকে আমরা বলতে পারি অ্যাডিনোহাইপোফাইসিস, অ্যাডিনোহাইপোফাইসিস। ঠিক আছে? এই তিনটে অংশের মধ্যে পার্স ডিস্টালিস অংশ দিয়েই অগ্র বা সম্মুখ পিটুইটারিটা তৈরি হয়েছে। তাহলে আমি যদি পার্টিকুলার ধরি যে কোন অংশটা দিয়ে আমার অ্যাডিনোহাইপোফাইসিস রিজিয়নটা বা সম্মুখ পিটুইটারিটা বা অগ্র পিটুইটারিটা তৈরি হয়েছে, মেনলি পার্স ডিস্টালিস অংশটা দিয়েই আমাদের তৈরি হয়েছে। পার্স ডিস্টালিস অংশ দিয়েই তৈরি হয়েছে। তাহলে বেশিরভাগ রিজিয়নটাই হচ্ছে পার্স ডিস্টালিস। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে যে পার্স ডিস্টালিস দিয়েই কিন্তু আমাদের তাহলে তৈরি হয়েছে। তাহলে আমরা যদি একটু ছবিতে দেখি, ঠিক আছে, তাহলে আমরা দেখি পার্স ডিস্টালিস কোনটা। এই রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এই যে দানা দানা রিজিয়ন, এটা হচ্ছে পার্স ডিস্টালিস। তাহলে পার্স ডিস্টালিস এটা। আর পার্স ইন্টারমিডিয়া মানে আরও মাঝে এই দিকটায় চলে আসছে, মানে এই রিজিয়নটা দেখো ইন্টারমিডিয়া, দেখতে পাচ্ছ এই যে এইখানটা, এই রিজিয়নটা হচ্ছে ইন্টারমিডিয়া। আর টিউবারালিস কোনটা? তারপরে। তার মানে মেন রিজিয়ন যদি ধরি সেটা হচ্ছে পার্স ডিস্টালিসটা, ওটাই অগ্র পিটুইটারির তুমি অংশ, মেন অংশ বলতে পারো। নেক্সট হলো অপরদিকে স্নায়ুতন্ত্র থেকে উদ্ভূত নিউরোহাইপোফাইসিস। দেখো, নিউরোহাইপোফাইসিস তিনটে অংশের সমন্বয়ে আবার গঠিত হয়েছে। তাহলে আমরা আগেরটা পড়লাম অ্যাডিনোহাইপোফাইসিস, এবারটা আমরা পড়ছি এই যে নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিসের ক্ষেত্রে তাহলে এইগুলি হচ্ছে পার্স নার্ভোসা বা ইনফান্ডিবুলাম প্রসেস, ইনফান্ডিবুলার স্টেম বলতে পারি। আর একটা হচ্ছে মিডিয়ান এমিনেন্স। এই তিনটে রিজিয়ন তাহলে কি কি বললাম? পার্স নার্ভোসা বা এটাকে আমরা বলতে পারি ইনফান্ডিবুলার প্রসেস। আর একটা হচ্ছে ইনফান্ডিবুলার স্টেম মানে কাণ্ড। আর একটা হচ্ছে মিডিয়ান এমিনেন্স। এই তিনটে রিজিয়ন, এদের মধ্যে পার্স নার্ভোসা এবং অ্যাডিনোহাইপোফাইসিসের পার্স ইন্টারমিডিয়া দ্বারা পশ্চাৎ পিটুইটারির ও ইনফান্ডিবুলার স্টেম ও পার্স টিউবারালিসের দ্বারা পিটুইটারির দণ্ডটা গঠিত হয়। এবার আমরা যদি ছবিতে দেখি, দেখবে ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে পিটুইটারি স্টকটা, যে কাণ্ডটা
সেই কাণ্ডটা কী দিয়ে তৈরি হচ্ছে? সেটা তৈরি হচ্ছে ইনফান্ডিবুলার স্টেম ও পার্স টিউবারালিস দিয়ে। ঠিক আছে। আর যদি আমি দেখি তাহলে পার্স ইন্টারমিডিয়া দ্বারা, যেটা অ্যাডিনোহাইপোফাইসিসের একটা রিজিয়ান, পার্স ইন্টারমিডিয়া, সেই ইন্টারমিডিয়াটা দ্বারা এবং তার সঙ্গে পার্স যে নার্ভোসা বলছে সেই রিজিয়ানটা দিয়ে কিন্তু পশ্চাৎ পিটুইটারির অংশ বা নিউরোহাইপোফাইসিস তৈরি হচ্ছে। এখানে একটা চার্ট মতো দেওয়া আছে। কি চার্ট দেওয়া আছে? চারটার মধ্যে একদিকে লেখা আছে অ্যাডিনোহাইপোফাইসিস, একদিকে লেখা আছে নিউরোহাইপোফাইসিস। তা অ্যাডিনোহাইপোফাইসিসে মানে সম্মুখ বা অগ্রভাগ, যেটা আমরা বলেছিলাম মেনলি পার্স ডিস্টালিসটা নেব আমরা এখান থেকে, কিন্তু এর তিনটেই অংশ আছে। অ্যাডিনোহাইপোফাইসিসের তিনটেই রিজিয়ান, কিন্তু পার্স ডিস্টালিস রিজিয়ানটা হচ্ছে, দেখেছো যেটা আমরা দেখালাম, এটা দানাদার মতো রিজিয়ান, সেই পার্স ডিস্টালিসটা দিয়েই কিন্তু মেন যে অগ্র পিটুইটারির অংশ সেটা গঠিত হয়েছে। পার্স টিউবারালিস ইন্টারমিডিয়া, তার মানে ইন্টারমিডিয়াটা এইমাত্র আমরা জানলাম যে এটা দ্বারা আমাদের নিশ্চয়ই পশ্চাৎ পিটুইটারির অংশের দিকে এটা ঢুকতে শুরু করবে, কারণ যেহেতু পার্স নার্ভোসাও আছে, এই যে পার্স ইন্টারমিডিয়া, পার্স নার্ভোসা দ্বারা এই দুটো দিয়ে কিন্তু পশ্চাৎ পিটুইটারি তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট অগ্র পিটুইটারির গ্রন্থি। এখান থেকে অগ্র পিটুইটারির যে গ্ল্যান্ডগুলো সেগুলো কী কী পড়তে হয়, মানে অগ্র পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে তার কলাস্থানিক গঠন বা হিস্টোলজিটা কেমন, তার মধ্যে কী ধরনের সেল বর্তমান থাকছে, সেইগুলো আমাদের পড়তে হবে। তাহলে যদি আমরা কলাস্থানিক গঠনটা দেখি পিটুইটারি ক্ষেত্রে, দেখো এখানে পিটুইটারি কলাস্থানিক গঠনটা যদি দেখি তাহলে দেখতে পাবে যে পিটুইটারি গ্রন্থির এই অংশটি গ্রন্থিময় কোষ, গ্রন্থি মানে গ্ল্যান্ডুলার, ঠিক আছে, সেল দ্বারা গঠিত। এই কোষগুলি ইতস্তত বিক্ষিপ্ত পুঞ্জ বা দড়ি সদৃশ্য বিন্যাসে সজ্জিত থাকে। কোষ দ্বারা গঠিত পুঞ্জ বা দড়ি সদৃশ্য বিন্যাসের মাঝে মাঝে রক্ত সাইনাস বা প্রসারিত রক্তজালক থাকে। এই কোষপুঞ্জের কোষগুলি প্রধানত দু প্রকার, একটা হচ্ছে ক্রোমোফোব সেল আর একটা হচ্ছে ক্রোমোফিল সেল। ক্রোম মানেই হচ্ছে রং, ঠিক আছে, ক্রোম মানেই মনে রাখবে হচ্ছে রং, বর্ণ, ঠিক আছে। এই হচ্ছে ক্রোমোফোব সেল আর এটা হচ্ছে ক্রোমোফিল সেল। আমরা পড়বো হচ্ছে ক্রোমোফোব সেলটা। অদানাদার, তার মানে এখানে কোনো দানা নেই এবং এই কোষগুলো কোনো হরমোন ক্ষরণ করে না। এদের কাজ সঠিকভাবে জানা যায়নি, সম্ভবত এরা মাতৃকোষ রূপে কাজ করে, অর্থাৎ এদেরই ডিভিশন হয়ে অন্যান্য সেল তৈরি করবে, এদেরই ডিভিশন হয়ে অন্যান্য সেল, এদেরই বিভাজন হয়ে অন্য কিছু সেল তৈরি করবে, সেই জন্য এটা মাতৃকোষ রূপেই কাজ করে। এগুলি থেকেই কালক্রমে অন্যান্য কোষের সৃষ্টি হয়। দেখো যেটাই বললাম সেটা লেখা আছে, অন্যান্য কোষের সৃষ্টি হয়। ক্রোমোফিল সেল কি? ক্রোমোফিল হচ্ছে দানাদার এই কোষগুলোর দ্বারাই অগ্র পিটুইটারি। তাহলে ক্রোমোফিল যেটা বর্ণ ধারণ করতে পারে সেইটা সবসময় দানাদার হচ্ছে। যেমন আমরা নিউট্রোফিল শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা পড়েছি যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এগুলো দেখবে দানাদার শ্বেত রক্তকণিকা, আর মনোসাইট, লিম্ফোসাইট এগুলো হচ্ছে অদানাদার। তার দানাদারের সবসময় একটা কালার নেওয়ার একটা ব্যাপার থাকে, ঠিক আছে। এইবার এই ক্রোমোফিল সেলের ক্ষেত্রে কি হচ্ছে, এই দানাদার যে কোষগুলো সেগুলো হচ্ছে অগ্র পিটুইটারি, দানাদার কোষগুলির দ্বারাই অগ্র পিটুইটারি গ্রন্থির বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। সাইটোপ্লাজম স্থিত দানার রঞ্জক আসক্তির ভিত্তিতে এদের দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মানে সাইটোপ্লাজম স্থিত দানার রঞ্জক আসক্তি মানে অর্থাৎ কী ধরনের কালার এরা নিতে পারে সেই উপর ভিত্তি করে আমরা একটাকে আলফা কোষ বলতে পারি বা আমরা অ্যাসিডোফিল বলতে পারি, আরেকটাকে আমরা বলতে পারি বেসোফিল। বেসোফিল মানে হচ্ছে বিটা কোষ বলছে, বেসোফিলকে অনেক সময় বলে বিটা কোষ। কীভাবে বিটা কোষ লেখা হয়? আলফাকে এইভাবে লেখা হয় আর বিটাকে আমাদের লেখা হয় হচ্ছে, বিটা কোষকে লেখা হয় এইভাবে, ঠিক আছে, বি এর এই ডান্ডিতে বাড়িয়ে দিলেই বিটা কোষ হয়ে যায়। প্রথম প্রকারের কোষ, প্রথম প্রকারের মানে হচ্ছে যেটা আমরা অ্যাসিডোফিল বা অম্লধর্মী বলছি, সেটা হচ্ছে অম্লধর্মী রঞ্জক দ্বারাই রঞ্জিত হবে, মানে অ্যাসিড দ্বারা, অ্যাসিডযুক্ত কোনো যদি রঞ্জক থাকে সেটা দ্বারা কিন্তু সে কালার নিয়ে নেবে। এরাও আবার দুটো প্রকার, অর্থাৎ দুটো ভাগ আছে, যথা বৃদ্ধি পোষক হরমোন ক্ষরণকারী সোমাটোট্রপস আমরা জানি,
এমনি সোমাটোট্রপিক হরমোন আমরা পড়েছি। তাহলে বৃদ্ধি পোষক যে হরমোন সেটা কি? সোমাটোট্রপস। আর প্রোল্যাক্টিন ক্ষরণকারী যেটা সেটা হচ্ছে ল্যাক্টোট্রপস। ঠিক আছে, LTH যেটা আমরা পড়ি, সেরকম ল্যাক্টোট্রপস এটা হবে, কারণ এরা হচ্ছে সেলগুলো, যেহেতু কথা বলছি, তা আমাদের অ্যাসিডোফিল সেলটা আবার দু প্রকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে রঞ্জকের ভিত্তিতে, মানে কী ধরনের রঞ্জক নিতে পারছে সেই অনুযায়ী আরও দুটো ভাগে ভাগ করলাম। তাহলে আমাদের ক্রোমোফিল সেলটাকে যদি আমরা ভাগ করি দানাদার সেলটাকে আমরা দেখলাম অ্যাসিডোফিল বা আলফা কোষ, বেসোফিল বা বিটা কোষ। আলফা কোষ যেটা আছে সেই আলফা কোষটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে আমরা বলতে পারি সোমাটোট্রপস, আরেকটাকে আমরা বলবো ল্যাক্টোট্রপস। বেসোফিল যে কোষ, তাহলে এবার চলে আসছি আমি বেসোফিল বা বিটা কোষটা। এতক্ষণ আলফা কোষটারই ভাগ আমি বললাম, একটা হচ্ছে সোমাটোট্রপস, একটা হচ্ছে আমাদের ল্যাক্টোট্রপস। বেসোফিল কোষগুলোর ক্ষেত্রে ক্ষারীয় রঞ্জক দ্বারা যেহেতু রঞ্জিত হয়, তাই এরা প্রধানত 3 প্রকারের, যথা থাইরয়েড উদ্দীপক হরমোন, যেটা থাইরয়েডকে উদ্দীপিত করে, থাইরয়েড উদ্দীপক হরমোন ক্ষরণকারী থাইরোট্রপস। ঠিক আছে, যেটা থেকে হরমোনটা বেরিয়ে আসছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেই রিজিয়নটাকে আমি বলে দিলাম, বা সেই সেলটাকে বলছি থাইরোট্রপস। ট্রপস মানে ট্রপিক হরমোন যেহেতু বেরোচ্ছে, তাই ট্রপস তার নাম দিচ্ছে। অ্যাড্রিনালের বহিস্তর উদ্দীপক হরমোন ক্ষরণকারী কর্টিকোট্রপস, যেহেতু অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ACTH হরমোনটা বেরিয়ে আসে সেখান থেকে, ওই ধরনের পার্টিকুলার সেল থেকে, অর্থাৎ যেগুলো হচ্ছে বেসোফিল বা বিটা কোষ আমরা বললাম সেটা। আরেকটা হচ্ছে FSH ও LH ক্ষরণকারী। FSH মানে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা আমরা পড়েছিলাম যে ডিম্বাশয়ের রিজিয়নটা আছে সেখানে একটা ডিম্বাণু তৈরি করতে, প্রোডাকশান হতে, গ্রাফিয়ান ফলিকিউলের, যাই হোক সেখানে ম্যাচুরিটি সব কিছু নিয়ে এই ধরনের হরমোনগুলো ক্ষরিত হয়। আর লিউটিনাইজিং হরমোন যেটা পিত্তগ্রন্থি থেকে বেরিয়ে আসছে ওখানে, তো ক্ষরণকারী গোনাডোট্রপস। তাহলে GTH সেটা হয়ে যাবে আবার GTH যে হরমোনটা হয় না, সেই GTH হরমোন ক্ষরণকারী রিজিয়নটা হয়ে যায়, তার নাম হয় গোনাডোট্রপস। এই GTH এর ভাগটাই হচ্ছে, যদি আগের কেউ ভিডিওটা দেখে আসো, সেই GTH এর ভাগই হচ্ছে FSH আর LH। ঠিক আছে, এই দুটো হরমোন, আরও আছে FSH LH, আরও যে কটা হরমোন আছে সেটা আগেও লিখিয়েছি। মেনলি যেটা বলছে যে FSH LH ক্ষরণকারী যেটা গোনাডোট্রপস রিজিয়নটা মনে রাখলেই হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের যেটা বিটা সেলের ভাগ। এবার অগ্রপিটুইটারি থেকেও কিন্তু অনেক হরমোন বেরিয়ে আসছে। আমরা জানি যে অগ্রপিটুইটারি থেকে কোন কোন হরমোন বেরিয়ে আসে, এগুলো আলাদা করে চার্ট করে দেওয়া ছিল। এই হরমোনগুলো মেন যেগুলো পড়তে হবে, দেখো 1 নম্বরে আছে বৃদ্ধি পোষক হরমোন, বা এটাকে আমরা গ্রোথ হরমোন বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হরমোনের নাম হয়ে গেলে সোমাটোট্রপিন, কিন্তু কোষটাকে আমরা যখন বলবো যেখান থেকে সিক্রেশন হচ্ছে সেটা হয়ে যাবে সোমাটোট্রপস। ঠিক আছে, থাইরয়েড উদ্দীপক হরমোনের নাম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরোট্রপিন, কিন্তু যেখান থেকে বেরোচ্ছে সেটা হয়ে যাবে থাইরোট্রপস। আর অ্যাড্রিনালের বহিস্তর উদ্দীপক হরমোন, অ্যাড্রিনালের কর্টেক্স মেডালা দুটো রিজিয়ন থাকে, বাইরের দিকটা কর্টেক্স রিজিয়ন, তো বহিস্তর সেটাকে উদ্দীপক করে কর্টিকোট্রপিন। ডিম্বথলি উদ্দীপক হরমোন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, পিত্তগ্রন্থি উদ্দীপক হরমোন লিউটিনাইজিং হরমোন, আন্তর্কোষ উদ্দীপক হরমোন যেটা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এগুলো কিন্তু গোনাডোট্রপসের মধ্যে পড়ে যায়, গোনাডোট্রপিক হরমোন। লিউটিওট্রপিক হরমোন LTH বা প্রোল্যাক্টিন আমরা বলতে পারি। এখানে উল্লেখ করা যায় যে FSH ও LH কে একসাথে যৌনগ্রন্থি পোষক হরমোন বা গোনাডোট্রপিক হরমোন বলা হয়ে থাকে। FSH ও LH কে একসাথে আমরা যদি বলি তাহলে সেটাকে আমরা বলতে পারি GTH, সেই জন্য আলাদা করে ওটা দিয়েছে। ঠিক আছে, ওটার ফাংশন আছে আলাদা। এরপরে প্রত্যেকটা হরমোনের আলাদা করে কাজ আছে। আজকে আগে এইটুকু পড়াটা রেডি করতে হবে,
নেক্সট আমরা বলবো যে এই বাকি হরমোনগুলো কীভাবে কাজ করছে এবং তাদের কম ও বেশি ক্ষরণের ফলে কী ধরনের এফেক্ট তৈরি হতে পারে বা কী কী ডিজিজ তৈরি হতে পারে।